বন্ধুরা, আজ আমরা এমন একজন ব্যক্তির কথা বলতে যাচ্ছি যিনি মরুভূমিতে ৭১ দিন একা কাটিয়েছিলেন, যে জায়গাটিকে মানুষ নরক বলে। এই ব্যক্তি ৭১ দিন ধরে সেই জায়গায় বসবাস করেছিলেন। এই দিনগুলিতে সে পোকামাকড় খেয়ে তার জীবন বাঁচিয়েছিল। তার শরীর এমন হয়ে গিয়েছিল যেন কেবল হাড়ই অবশিষ্ট ছিল। এই ঘটনাটি আমার আবের ঘটনাগুলির চেয়ে বেশি ভয়ঙ্কর, কারণ কখনো কখনো সমুদ্রে ঠান্ডা ঢেউ আসে, কখনো কখনো তুমি উষ্ণতা, মাছ এবং বেঁচে থাকার জন্য কিছু সাহায্য পেতে পারো, কিন্তু এই নরকে বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু এই সাহসী মানুষগুলো মৃত্যুকেও পরাজিত করে বেঁচে থাকার মাধ্যমে তা দেখিয়েছে। বন্ধুরা, আসুন জেনে নেই কিভাবে এই মানুষটি ৭১ দিন ধরে সেই নরক সময়ের মরুভূমিতে তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ লড়াই করেছেন। কিন্তু ভিডিওটি শুরু করার আগে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অনেক অর্থবহ এবং এটি আপনার জন্য একেবারে বিনামূল্যে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই গল্পটি শুরু হয় এমন একজন ব্যক্তির সাথে যিনি ৭১ দিন ধরে মরুভূমিতে একা জীবন ও মৃত্যুর মধ্যে লড়াই করে নিজেকে জীবিত প্রমাণ করেছিলেন। এটা কোনো কল্পনা নয়, বরং 100% সত্য ঘটনা। তার নাম রিক্কি মেক্কি, একজন মানুষ যিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন, আর তারপর এমন একটি দুর্ঘটনা ঘটে যা তাকে পৃথিবী থেকে দূরে ঠেলে দেয় এবং মৃত্যুর মুখে ঠেলে দেয়। রিকি ম্যাগির জন্ম অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে, কিন্তু যখন সে কৈশোরে পৌঁছায় তখন তার জীবনে এক বিরাট ধাক্কা আসে। তার বাবা মারা যান। তখন রিকি খুব বেশি বয়স্ক ছিলেন না, কিন্তু এটা নিশ্চিত ছিল যে সেদিন থেকে সে বুঝতে পেরেছিল যে পুরো পরিবারের দায়িত্ব তার ওপর এসে পড়েছে। রিকি তার পড়াশোনা ছেড়ে দেয়নি, বরং সে একই সাথে কাজও শুরু করেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে বেঁচে থাকতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হবে, এবং তিনি কখনো কোনো কাজ থেকে পিছপা হননি। কখনো তিনি বৈদ্যুতিক কাজ করতেন, কখনো কখনো তিনি মাছ ধরার নৌকায় শ্রমিক হিসাবে কাজ করতেন। মাঝে মাঝে আসবাবপত্র উত্তোলনের কাজ করত, আবার মাঝে মাঝে ছোটখাটো খণ্ডকালীন কাজ করত। সংসারের খরচ মেটানোর জন্য যথেষ্ট ছিল। পরিস্থিতি একেবারে খারাপ ছিল না, তবে সব সময় টাকার অভাব ছিল। তারপর আসে ২০০৬ সাল। তার বয়স তখন প্রায় ৩৬ বছর। সেই বছরেই তিনি একটি ছোট সরকারি চুক্তির চাকরি পান। কাজটি ছিল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে পশ্চিম অস্ট্রেলিয়ার পোর্ট হেডল্যান্ডে কিছু গুরুত্বপূর্ণ নথি এবং সরকারি উপকরণ পৌঁছে দেওয়া। এটি কোনো সাধারণ পথ ছিল না। এর জন্য তাকে প্রায় ৩,০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছিল, আর তাও অস্ট্রেলিয়ার সবচেয়ে জনশূন্য ও বিপজ্জনক এলাকাগুলোর মধ্যে একটি, যাকে আমরা মরুভূমি বলতে পারি। সে বিমানে যেতে পারত, কিন্তু বিমান ভ্রমণের জন্য তার কাছে এত টাকা ছিল না। তাই সে তার পুরনো গাড়িতে ভ্রমণ করার সিদ্ধান্ত নিল। সে গাড়িতে আরও পেট্রোল ভরে, কিছু খাবার নিল, পানির বোতল রেখে রওনা দিল। অনেকক্ষণ পর সেই রাস্তাটি ছিল এক ক্লান্তিকর এবং প্রাণঘাতী যাত্রা। চারপাশ জনশূন্য এবং প্রচণ্ড গরমে ঘেলা, যেখানে কোনো মোবাইল সিগন্যাল নেই, এবং যেখানে একবার গাড়িটি খারাপ হয়ে যায় সেখানে কোনো সাহায্য আসার আশা খুব কমই থাকে। রিকি তার পুরনো গাড়িতে রেডিও শুনতে শুনতে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। দুপুরের প্রখর রোদ আর রাতের তীব্র ঠান্ডার মধ্যে তার যাত্রা চলতে থাকল। এদিকে যখন সে এমন একটি এলাকা দিয়ে যাচ্ছিল যেখানে শত শত কিলোমিটার ধরে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সে দেখতে পেল রাস্তার পাশে একটি গাড়ি ভাঙা অবস্থায় পড়ে আছে। সেই গাড়ির কাছে ৩ জন লোক দাঁড়িয়েছিল। তারা ইশারা করে সাহায্য চাইল। রিকি থামল, মানবতা দেখিয়ে তাদের গাড়িতে তুলে নিল। কিছু দূর যাওয়ার পর তারা বলল যে তাদের তৃষ্ণা পেয়েছে। তাদের মধ্যে একজন রিকিকে পানীয় ভর্তি একটি বোতল দিল। রিকি সাধারণত নিজের বোতল নিজেই খোলত, কিন্তু সেদিন আমি জানি না কেন সে ওই লোকদের একজনের কাছ থেকে বোতলটি খুলে কোনো চিন্তা না করেই পান করে ফেলল। তখনই তার জীবন বদলে গেল। ওই পানীয়তে কি কোনো মাদ মেশানো ছিল? কিছু তরল পদার্থ যা তাকে দ্রুত অজ্ঞান করে দেয়। কয়েক মিনিটের মধ্যেই রিকি মাথা ঘোরা শুরু করে। তার মাথা ভারী হয়ে ওঠে, তার চোখ অন্ধকার হয়ে যায় এবং তারপর অন্ধকার হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরল তখন অনেক দেরি হয়ে গেছে। সে এখন এক নির্জন, নিঃসঙ্গ এবং নির্জন মরুভূমির মাঝখানে শুয়ে আছে। সে একা। তার কাছে গাড়ি নেই, জুতা নেই, ফোন নেই, ব্যাগ নেই, খাবার নেই, জল নেই, কিছুই না। ওই ৩ জন লোক তাকে ডাকাতি করেছিল, মাদকদ্রব্য দিয়েছিল এবং মরুভূমিতে মৃত্যুর জন্য ফেলে রেখে গিয়েছিল। রিকি যখন জ্ঞান ফিরে পেল এবং চারপাশে তাকাল, তখন সে বুঝতে পারল যে এখন তার সামনে কেউ নেই, সাহায্য আসবে না।
তাকে এই যুদ্ধ একাই লড়তে হবে, ক্ষুধা, তৃষ্ণা, তাপ, পশু পাখি এবং প্রতি মুহূর্তে তার জন্য অপেক্ষা করা মৃত্যুর বিরুদ্ধে। রিকি ম্যাগি এখন সেই নির্জন মরুভূমির মাঝখানে একা দাঁড়িয়েছিল। সেখানে কোনো মানুষ ছিল না, কোনো আওয়াজ ছিল না, কোনো আশা ছিল না, কেবল নীরবতা, গরম বাতাস এবং জ্বলন্ত মাটি যা প্রতিটি পদক্ষেপে তার পা পুড়িয়ে ছাই করে দিতে চাইছিল। তার পায়ে কোনো জুতা বা মোজা ছিল না, সে সম্পূর্ণ খালি পায়ে ছিল, আর মাটিতে সূর্যের তাপ 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকত। মাটিতে বালি এতটাই গরম ছিল যেন আগুন জ্বলছে, কিন্তু রিকি জানত বেঁচে থাকতে হলে হাঁটতে হবে। প্রতিটি পদক্ষেপ ছিল মৃত্যুর বিরুদ্ধে লড়াইয়ের অংশ। গরম বালির ওপর খালি পায়ে হেঁটে যাওয়া, তাও যখন জল ছিল না, খাবার ছিল না এবং কোনো মানুষের ছাড়াও ছিল না। প্রতিটি পদক্ষেপই নতুন যন্ত্রণার জন্ম দিচ্ছিল। তার পা জ্বলতে শুরু করল, ফোসকা তৈরি হয়েছিল এবং ত্বকের জায়গাগুলি থেকে খোসা ছাড়তে শুরু করেছিল, কিন্তু সে থামেনি। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের আলো আকাশ থেকে আগুনের মতো ঝলমলে হতে শুরু করে, শরীর জ্বলতে শুরু করে, চোখ পাথর হয়ে যায় এবং ঠোঁট শুকিয়ে ফেটে যেতে শুরু করে। তৃষ্ণা এত তীব্র ছিল যে আমি একটা শব্দ উচ্চারণ করতে পারছিলাম না। আমি কয়েক ঘন্টা ধরে হাঁটতে থাকলাম, থামতে পারছিলাম না। আমার শরীর হাল ছেড়ে দিতে শুরু করেছিল, কিন্তু আমার মন এখনও বেঁচে থাকার আশায় কাজ করছিল। এবং তারপর একজন ব্রহ্মার আবির্ভাব হলো। দূর থেকে তার কাছে মনে হলো যেন সেখানে একটা হ্রদ আছে, জলের পুকুর। সে টলমর করে তার দিকে ছুটে গেল এবং সেখানে পৌঁছানোর সাথে সাথেই এটি কেবল বালি, একটি মায়া। তার হাতে বালি ছিল না, জল নয়। শরীরটা এখন ভেঙে যাচ্ছিল, কিন্তু ভেতরে কোথাও একটা কোণ বেঁচে থাকার জন্য আকুল হয়ে উঠছিল। তারপর কয়েক ঘন্টা হোঁচট খেয়ে ঘুরে বেড়ানোর পর সে দূরে কোথাও একটি ছোট গর্ত দেখতে পেল, যেটি একটু আঠালো এবং নোংরা জলে ভরা ছিল। সম্ভবত কোনো প্রাণী সেখানে এসেছিল। কিছু না ভেবেই সে সেই দুর্গন্ধযুক্ত, নোংরা, কাদাযুক্ত পানি পান করল। সে জানত যে এটা পান করার যোগ্য নয়, কিন্তু সে এটাও জানত যে যদি সে এখনই পানি না করে তাহলে কয়েক ঘন্টার মধ্যেই তার শরীর হাল ছেড়ে দেবে এবং সে মারা যাবে। পানি পান করার পর সে কিছুটা স্বস্তি পেল, কিন্তু এখন সন্ধ্যা হয়ে আসছে। সূর্য অস্ত যাওয়ার সময় ছিল এবং মরুভূমির ঠান্ডা বাতাস বইতে শুরু করেছিল। দিনের বেলায় যে তাপ ছিল তা এখন রাতে নিচু স্তম্ভে পরিণত হয়েছে, এবং এটাই ছিল সবচেয়ে বড় সমস্যা। কোথায় ঘুমাবে? মাটিতে ঘুমানোর অর্থ হল পোকামাকড়, বিচ্ছু, সাপ, কিন্তু ভাগ্যক্রমে সে কিছু দূরে একটা গুহার মতো জায়গা দেখতে পেল। সে সাহস সঞ্চয় করে সেখানে গিয়ে ভেতরে তাকাল। অন্ধকার ছিল, কিন্তু অন্তত মাথা উপরে রাখার জন্য একটা ছাদ ছিল। সে সেখানেই বসে পড়ল। তার শরীর ক্লান্ত, মন তখনও বেঁচে থাকার আশা করছিল, কিন্তু সে রাতে ঘুমোতে পারেনি। গুহায় পোকামাকড় হামাগুড়ি দিচ্ছিল বলে সে জেগেই রইল। কেউ তার পা কামড়ে ধরেছিল, কেউ তার হাত কামড়ে ধরেছিল, কিন্তু সে জানত যে এই সব কিছুই মৃত্যুর চেয়ে কম কিছু নয়। তবুও যদি আমাকে এটাই খেতে হয় তাহলে আমি এটা খাবো। জীবনে প্রথমবারের মতো সে বুঝতে পারল যে মানুষ ক্ষুধার্ত হয়ে মারা যায় না, বরং সাহস হারিয়ে মারা যায়। বেঁচে থাকার জন্য সে এখন সব কিছুই খাচ্ছিল, পোকামাকড়, মাছি, কখনো পাতা, কখনো কখনো সে নিজের ঘাম চেটে নিত যাতে তার শরীর আর্দ্র থাকে। এবং সেই রাতটি ছিল একটি অন্ধকার, ভয়ঙ্কর, ঠান্ডা রাত। এটি ছিল তার জীবনের দীর্ঘতম রাত, কিন্তু লড়াই এখনও শেষ হয়নি বলে সে বেঁচে গেল। মরুভূমির জ্বলন্ত বালির উপর খালি পায়ে হেঁটে রিকি এখন তার ইন্দ্রিয় এবং চেতনার মধ্যে টলমল করছিল। তার ত্বক পুড়ে গিয়েছিল, তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল এবং তার শরীর একটা কঙ্কাল হয়ে গিয়েছিল। সে কেবল হাঁটছিল, সে নিজেই জানত না সে কোথায় যাচ্ছে। প্রতিটি পদক্ষেপ মনে হচ্ছিল যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তারপর একটা অলৌকিক ঘটনা ঘটল। রিকির বন্ধ চোখে একটা ফোঁটা পড়ল, একটা নরম, ঠান্ডা স্পর্শ, যেন একটা সম্পর্কের স্পর্শ। যেন আকাশ নিজেই কেঁদে উঠল এবং রিকিকে বেঁচে থাকার সংকেত দিল। রিকি চোখ তুলে তাকালো। কালো মেঘ গর্জন করছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং তারপর প্রবল বৃষ্টি শুরু হলো। প্রথমে জলের ফোঁটা পড়ল এবং তারপর চোখের পলকে প্রবল বৃষ্টি শুরু হলো। সেই নির্জন মরুভূমিতে যেখানে প্রতিটি জীবন্ত প্রাণী মারা যাচ্ছিল, প্রকৃতি জীবন বর্ষণ শুরু করল।
রিকি এক মুহূর্ত নষ্ট করল না। সে হাঁটু গেড়ে বসে পড়ল, সে 2 হাতে বালি খনন শুরু করল। সে জানত এটাই তার শেষ সুযোগ হতে পারে। সে 3 থেকে 4টি বড় গর্ত খনন করল। প্রতিটি গর্তই তার জন্য জীবনের এক পেয়ালা। বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে যেতে লাগল। সে বারবার সেগুলো থেকে পানি তুলে পান করতে লাগল। যতক্ষণ পারল পান করতে থাকল, কারণ কখন এই বৃষ্টি থামবে কেউ জানত না। মনে হচ্ছিল যেন রিকির শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হতে শুরু করেছে। তার শুষ্ক গলা এবং ফাটা জিভ প্রতিটি চুমুকে প্রাণের অনুভূতি দিচ্ছে। প্রায় 1 থেকে 2 ঘন্টা পর বৃষ্টি থামল এবং একই নির্মম বাস্তবতা ফিরে এলো। বালি ধীরে ধীরে সমস্ত জল শুষে নিল। সমস্ত জল মাটিতে মিশে গেল। রিক্কি খালি গর্তগুলোর দিকে তাকিয়ে রইল। এখন কেবল কাদা বাকি ছিল, কিন্তু এখন তার ভেতরে আবার বেঁচে থাকার আগুন জ্বলে উঠল। ততক্ষণে সে প্রায় 60 দিন ধরে মরুভূমিতে ছিল। প্রতিটি দিনই যেন এক শতাব্দীর মতো মনে হচ্ছিল। তার শরীর কেবল একটি কঙ্কাল হয়ে গিয়েছিল। হাড়গুলো উঁকি দিচ্ছিল। তার মুখ চেনা যাচ্ছিল না। কখনো সে চলন্ত গিরগিটি ধরে খেত, কখনো নিজের প্রস্রাব পান করত, আবার কখনো কেবল পোকামাকড় দিয়ে পেট ভরাত। দিনের বেলায় প্রচণ্ড রোদ, রাতে বন্যপ্রাণীর ভয় এবং সর্বদা মৃত্যুর ছায়া। তবুও সে লড়াই চালিয়ে যেত। প্রতিবার যখন সে পড়ত, তার ভেতরের কণ্ঠস্বর বলতো, এখনও না, আমি এখনও বেঁচে আছি। এবং তারপর সেই ঐতিহাসিক ৭২তম দিন, 5ই এপ্রিল 2006। সেদিন সে মরুভূমির একটি শক্ত ঢিবির কাছে একেবারে অজ্ঞান অবস্থায় পড়েছিল। ছেঁড়া কাপড়, শরীর কালো আর চোখ বন্ধ। সেই সময় গ্রাহামার্ড এবং মার্ক ক্লিফোর্ড নামে 2 জন লোক কাছের বেরিন্দুডু স্টেশনের মধ্য দিয়ে যাচ্ছিল। তারা দূর থেকে অদ্ভুত কিছু দেখতে পেল। প্রথমে তারা ভেবেছিল এটি কোনো প্রাণী, কিন্তু কাছে এসে তারা মানুষের মতো একটি কঙ্কাল দেখতে পেল, কিন্তু এটি নড়াচড়া করছিল। দুজনেই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু মানবতা তাদের থামিয়ে দিল। তারা তৎক্ষণাৎ হেলিকপ্টার থেকে সাহায্যের জন্য ডাকল এবং লিক্কিকে রয়্যাল ডারউইন হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে সে 6 দিন অজ্ঞান অবস্থায় ছিল। ডাক্তাররা বললেন এটা মানুষ নয়, বরং একটা অলৌকিক ঘটনা। তদন্তের পর দেখা গেল যে লিক্কির ওজন 106 কেজি থেকে কমে মাত্র 48 কেজি হয়েছে। তার শরীরের প্রায় অর্ধেক অংশ ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু সে নিজের জন্য একটি নাম হয়ে ওঠে। 71 দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে এবং 72তম দিনে অর্থাৎ 5ই এপ্রিল 2006 তারিখে আবার তার জীবন ফিরে পায়। কারণ যখন একজন মানুষ বেঁচে থাকার ইচ্ছা করে, তখন আকাশ বৃষ্টি বর্ষণ করে, বালি তাকে জল পান করতে দেয় এবং মৃত্যুও পরাজয় স্বীকার করে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ। এর জন্য তোমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবার ভাবো, যদি তোমরা এই ব্যক্তির জায়গায় থাকতে, তাহলে কি এত দিন বেঁচে থাকতে পারতে? মন্তব্য বিভাগটি আপনার জন্য উন্মুক্ত। আমাদের জানান, আমরা প্রতিটি উত্তর পড়েছি। এবং হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটি সাবস্ক্রাইব পরিবারে নতুন সদস্যের যোগদানের মতো। তাই বন্ধুরা, আসুন পরবর্তী রোমাঞ্চকর সত্য ঘটনাটি নিয়ে দেখা করি। ততক্ষণ পর্যন্ত বিদায় এবং আন্তরিক ধন্যবাদ।